নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। গত পর্বেই আপনারা দেখেছেন আমরা সপরিবারে বেরিয়ে চলে এসেছি ঝাড়খণ্ডে। এই বসন্তে পলাশ দেখাই আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি বেড়ানোও হয়ে যাবে বাঙালির সাবেক পশ্চিমে। কারমাটারে বিদ্যাসাগরের বাড়ি দেখার পর দেখা হয়েছে করণগ্রামে কর্ণেশ্বর মন্দির, অজয় নদীর উপরে শিকাটিয়া জলাধার, পাথরোল কালী মন্দির ইত্যাদি ইত্যাদি। পাথরোল কালীবাড়ি দেখে মধ্যাহ্নভোজন সেরে আমরা এবার রওনা দিয়েছি মধুপুরের দিকে। আজকে রাত্রিবাস মধুপুরে, পাশাপাশি ঘুরে দেখা হবে মধুপুর শহরের বিভিন্ন দ্রষ্টব্য। গত শতাব্দীতে বাঙালিরা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য পশ্চিমে যেতেন। পশ্চিম অর্থাৎ মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা ইত্যাদি এলাকা। মধুপুর চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মনোরম শহর। কিংবদন্তি অনুসারে এই অঞ্চলে মধু নামক এক গোপ বা গোয়ালার নামেই স্থানটির নামকরণ করা হয়েছে, যার এই অঞ্চলে প্রচুর গবাদি পশু ছিল। আঁকাবাঁকা নদী, সবুজ অরণ্য এবং দূরে পাহাড় আপনাকে মুগ্ধ করে দেবে। সেই সময় থেকেই মধুপুর শহরটি তার স্বাস্থ্যকর জলবায়ু এবং পানীয় জলের জন্য বিখ্যাত। তৎকালীন বাঙালি বাবুদের বিশ্বাস ছিল এখানকার জল পেট এবং হজমের সমস্যা নিরাময় করে। তাই তো বছরের একটা নির্দিষ্ট সময়ে মাসখানেকের জন্য এই অঞ্চলে চেঞ্জে যেতেন তারা সকলেই। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সহ বহু বিখ্যাত বাঙালির মধুপুরে অবকাশ যাপনের বাড়ি ছিল। এখনও রয়ে গিয়েছে সেই সব বাড়িগুলি। ও হ্যাঁ, এই বেলা বলে রাখি, আমাদের এই পর্বে অবশ্য পলাশের দর্শন সেভাবে হবে না, কারণ আমরা এই পর্বে মূলত ঘুরব মধুপুর শহর এলাকা। সেখানে পলাশের খুব বেশি সংসার চোখে পড়েনি। কথা বলতে বলতেই ঢুকে পড়েছি মধুপুরে। সামনেই বড় রাস্তার ধারেই পড়বে আমাদের হোটেল। চলে এসেছি আমাদের হোটেল কুমার ইন্টারন্যাশনালে। মধুপুরের চাঁদমারি এলাকায় সীতারাম ডালমিয়া রোডের ওপরই অবস্থিত এই হোটেল। এমনিতে ছিমছাম পরিচ্ছন্ন ভালো হোটেল। আমাদের দুটি এসি ডাবল বেডরুমের ভাড়া পড়ল ৩,০০০ টাকা। হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি আবার। শ্বশুরমশাই হোটেলেই বিশ্রাম নিচ্ছেন। মধুপুর শহর দেখতে বেরিয়েছি আমরা তিনজনে। সামনের এই মোড়টির নাম ডালমিয়া কূপ। এখানে এমন মোড় আরও বেশ কয়েকটি আছে। সামনে রেল লাইন পার করে আমরা যাব রেল লাইনের ওপাশে। মধুপুর এই অঞ্চলে কিন্তু বড় ব্যবসা বাণিজ্যের শহর, প্রচুর দোকানপাট। সেই মধুপুর শহর দেখতে দেখতেই চলেছি 52 বিঘার দিকে। সেখানেই আছে একের পর এক বাঙালির বাড়ি। চলে এসেছি 52 বিঘা এলাকায়। এই যে বড় রাস্তা, সেই রাস্তার ধারেই রয়েছে পরপর বাড়িগুলি। আগে গাড়িতে বসেই দেখা যাক একটু, তারপরে নামবো আমরা। এই যেন বাঙালির হাতছাড়া হয়ে যাওয়া সাম্রাজ্যের এক ভগ্নাবশেষ। কখনো তার রূপ পরিত্যক্ত বা দখল হয়ে যাওয়া বাড়ি, আবার কখনো দুর্গা মন্দির রূপে একসময় যেখানে জাঁকিয়ে পুজো হতো। এখন সেই স্মৃতি বুকে নিয়ে ক্ষয়ছে। কোথাও বাড়ি হয়ে গিয়েছে বাচ্চাদের স্কুল, কোথাও আবার রিসর্ট, কোথাও একাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চলুন এবার একটু নামা যাক। তৎকালীন বিহার, এখনকার ঝাড়খণ্ডের দেওঘর জেলার মধুপুর কিভাবে বাঙালির স্বাস্থ্যনিবাস হলো? শোনা যায় রেল লাইন পাতার সময়ে এক বাঙালি ঠিকাদার মধুপুরের জলের গুণ টের পান। তিনি বসতি স্থাপন করেন, অন্য বন্ধু পরিচিতদেরও ডেকে আনেন, ছুটি ছাটা কাটানোর জন্য তৈরি করেন বাড়িও। এইসব বাড়ির রূপ প্রায় একই, মূলত একতলা আবাস, বাড়ির সামনে কুয়ো, পাঁচিল ঘেরা বাড়ির চারপাশেই বাগান, আর বাড়িঘরে সারা বছরের দেখভাল করতেন স্থানীয় কোনো আদিবাসী। এখানে বহু স্বনামধন্য বাঙালি বাড়ি তৈরি করিয়েছিলেন। একসময় তাদের এই আনাগোনা বন্ধ হলো নানান কারণে। পড়ে থাকা বাড়িগুলিতে চুরি ডাকাতি হতে শুরু করলো। অনেকেই বিক্রি করে দিলেন তাদের সম্পত্তি। ধীরে ধীরে বাঙালির সাম্রাজ্য চলে যেতে লাগলো অবাঙালিদের হাতে।
এই যে সব বড় বড় বাড়ি দেখছি আমরা, সে সবই ছিল বাঙালিদের। বাড়ির মূল যে গেট, তার সামনে বাংলায় লেখা বাড়ির মালিকের নাম, বাড়ির নাম ওপাশে বাংলায় লেখা। হঠাৎ দেখে মনে হবে আপনি বাংলা বা পশ্চিমবঙ্গের কোনো গ্রামে বা শহরে আছেন, সেখানে বাংলার নাম থাকতেই পারে, কিন্তু তা তো নয়। আমরা রয়েছি মধুপুরে, ঝাড়খণ্ডের। সেখানে এই অংশটা কিন্তু বাঙালি অধ্যুষিত এলাকা ছিল এক সময়। এই যে রাস্তাটা, এই এলাকাটাকে এখানে স্থানীয় মানুষ বলেন 52 বিঘা বা 52 বিঘা। এই অঞ্চলে এই রাস্তাটা জুড়ে দুপাশেই একটা সময় ছিল বাঙালিদের আধিপত্য। প্রচুর বাঙালি এই সময় বাড়ি করেছিলেন, এবং বাড়ি বলা ভুল, অট্টালিকা বানিয়েছিলেন এই অঞ্চল জুড়ে। সেটা একটা বড় জায়গা, বড় একটা নস্টালজিয়া জড়িয়েছিল বাঙালির সঙ্গে। সেই দিন এখন আর নেই। অধিকাংশ বাড়ি প্রায় পরিত্যক্ত হয়ে গিয়েছে। যেগুলি আছে সেগুলিতে কেউ কেউ পরিচারক থাকেন, কোনোটাতে হয়তো রিসর্ট করা হয়েছে। বাড়ির মালিকরা এখন আর কেউ প্রায় অধিক থাকে না বললেই চলে, 90% মালিক থাকেন না। কিন্তু এইটা জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে, এই অঞ্চলটার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির নস্টালজিয়া, বাঙালির একটা আবেগ, যেটা মধুপুর শিমুলতলার সঙ্গে জড়িয়ে আছে এখনও। খুব ভালো লাগছে বিকেলটা এখানে এসে। আমরা দেখলাম পুরনো বাড়িগুলি বাঙালিদের, এই বিদেশ বিভূয়ে নামগুলি একটু বাংলায় দেখলে ভালোই লাগে। এখানকার মানুষও খুব ভালো, তারা আমাদের প্রতিটা ক্ষেত্রেই সহায়তা করেছেন বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে, সেটা একটা ভালো। তো আমরা একটু ঘুরি, আরেকটু কিছু বাকি আছে মধুপুরের, সেগুলো দেখে 52 বিঘা ছাড়বো আমরা। মধুপুরের এই বাঙালি নিবাসগুলি দেখে একটু খারাপই লাগলো। তখনকার দিনে কত অর্থ, কত শ্রমের বিনিময়ে এই বাড়িগুলি বানানো হয়েছিল, আজ তার কি দশা। যাই হোক, এবারে যাব পাশেই থাকা কপিল আশ্রমের দিকে। চলে এসেছি 52 বিঘার কপিল আশ্রমের সামনে। পাঁচিল দিয়ে ঘেরা আশ্রমের সামনের গেটটি খুলে ভিতরে ঢুকতে হবে। সাংখ্য যোগাচার্য স্বামী হরিহরানন্দ অরণ্য 1927 বা 28 সাল নাগাদ এই কপিল মঠ তৈরি করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল সাংখ্য, যোগ ও সংশ্লিষ্ট দর্শনের আলোকে নির্বাণ ধর্মের চর্চা করা এবং সত্যের প্রকৃত অন্বেষীদের আধ্যাত্মিক উন্নতি লাভে সহায়তা করা। এই মঠ চত্বরে ঢুকলে সত্যি মন ভালো হয়ে যায়। এত শান্ত স্নিগ্ধ চত্বর, এই দেখুন না, এখনও শুধু পাখির ডাকই শোনা যাচ্ছে। মঠটি দেখতে দেখতে শুনে নেওয়া যাক স্বামী হরিহরানন্দ এবং এই মঠের কিছু কথা। তপস্যার লক্ষ্য অর্জন করে স্বামী হরিহরানন্দ মানব জগতে ফিরে এলেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী, বারাণসী, হরিদ্বার, ঋষিকেশ এবং হিমালয়ের অন্যান্য স্থানে তিনি সেই একই নির্জন কঠোর জীবনযাপন এবং নিবিড় আধ্যাত্মিক সাধনা চালিয়ে যান এবং অবশেষে ঝাড়খণ্ডের বা তৎকালীন বিহারের মধুপুরে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন। তিনি ইতিমধ্যেই বাংলা এবং সংস্কৃত গ্রন্থের মাধ্যমে সাংখ্যযোগের বার্তা প্রচার করতে শুরু করেছিলেন। তার নিজস্ব অভিজ্ঞতা থেকে উৎসারিত সেই বাণী ছিল অনন্য, যৌক্তিক এবং মর্মভেদী। তার সেই অনন্য ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে সত্যের কিছু প্রকৃত অন্বেষী মধুপুর নামক ছোট্ট শহরটিতে তার সন্ধান পান এবং তাদের মধ্যেই কয়েকজন গুরু স্থায়ী আবাস হিসেবে একটি কৃত্রিম গুহাসহ উপযুক্ত ঘর তৈরি করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন। এভাবেই কপিল মঠের জন্ম হয়। প্রথমে ছিল একটি বাসস্থান এবং তারপর একটি কৃত্রিম গুহা, যার একমাত্র প্রবেশপথটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে গুরু তার বাকি জীবন অতিবাহিত করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে হরিহরানন্দ 1926 সালের 14ই মে কপিল মঠের একটি কৃত্রিম গুহায় প্রবেশ করেন এবং তার জীবনের শেষ 21 বছর সেখানেই অধ্যয়ন এবং ধ্যানে মগ্ন ছিলেন। তার এবং তার শিষ্যদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল একটি খোলা জানালা। সেই গুহার পাশেই মঠটি নির্মাণ করা হয়েছিল তার সেই অনুগামীদের থাকার জন্য, যারা সাংখ্যযোগকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করার জন্য তার আহ্বানে সাড়া দিয়েছিলেন। কপিল মঠ দেখে এবার চলে এসেছি বিবেকানন্দ মঠে। মধুপুরে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন একটি শান্ত এবং পবিত্র আশ্রম, যা স্থানীয়ভাবে বিবেকানন্দ মঠ
বা প্রভুধাম নামেও পরিচিত। এই মঠটি বারাকপুরে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের একটি শাখা কেন্দ্র, যেখানে স্বামীজির আদর্শে জনসেবা এবং আধ্যাত্মিক চর্চা চলে। মধুপুর স্টেশন থেকে খুব কাছেই এটি মূলত একটি অনাথ আশ্রম, যেখানে স্কুলের সুবিধাও আছে। তবে এখানে আদিবাসী মানুষজনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য পড়াশোনার ব্যবস্থা আছে। এই আশ্রমে কিন্তু পর্যটকদের জন্য ব্যবস্থা রয়েছে। নামমাত্র অর্থের বিনিময়ে মধুপুরে 2-1 দিন কাটানোর জন্য এই আশ্রম বেশ জনপ্রিয়। মধুপুরের দূষণমুক্ত পরিবেশ ও সবুজ প্রকৃতি কলকাতার মানুষকে খুব আকর্ষণ করে এবং তারা বিশেষ করে শীতকালে এখানে বেড়াতে ভালোবাসেন। তাই এই বিবেকানন্দ মিশনের অবকাশ যাপনের বাড়িটি তাদের নিজের বাড়ির মতোই অনুভূতি দেয়। এখানে বিশাল একটা বাগান এলাকাও রয়েছে মা কালী, ভগবান শিব এবং ভগবান হনুমানের 3টি মন্দির। আমরা এসেছি সন্ধেবেলায়, এখন আরতি এবং নামগানের সময়। তাই তো দলে দলে ধুতি পরে খুদে পড়ুয়ার দল কালী মন্দিরে আসছে। শুনলাম এরা সকলেই স্থানীয় আদিবাসী বালক বালিকা। একটু পরে শুরু হলো সান্ধ্যকালীন আরতি এবং গান। বেশ খানিক সময় বসে আমরা সেই খুদে পড়ুয়াদের সমবেত প্রার্থনা এবং আরতি দেখছিলাম। ভালোই লাগছিল। সন্ধে ঘনিয়ে এসেছে, প্রার্থনা এখনো চলছে। তবে এবার এখান থেকে বেরোবো আমরা। বেরিয়ে পড়েছি বিবেকানন্দ মঠ থেকে, চলেছি স্টেশনের দিকে। এখান থেকে সামান্যই পথ। মিনিট 4 মধ্যেই চলে এলাম স্টেশনের কাছেই থাকা গান্ধী চকে। সন্ধ্যের গান্ধী চক বেশ জমজমাট এলাকা। আমাদের তো গাড়ি রাখাই মুশকিল, শেষমেশ অনেকটা দূরে গাড়ি রাখতে হলো। এখানেই আছে মধুপুরের সবচেয়ে নামকরা মিষ্টির দোকান। খোঁজখবর নিয়ে জেনেছি বর্ধমান সুইটস হলো মধুপুরের সবচেয়ে জনপ্রিয় মিষ্টির দোকান। তাই সেখানেই এসেছি আমরা। দোকানে অনেক রকমের মিষ্টি, শোকেসে বিভিন্ন ধরনের মিষ্টি রাখা আছে। তবে এদের বিখ্যাত ছানার মুড়কি উপরেই রাখা। এছাড়াও এই দোকানের রাবড়ি এবং রসমালাইয়েরও দারুণ নামডাক। তাই আমরা 3টেই খাবো ঠিক করলাম। তবে এই মিষ্টি খাওয়ার আগে প্রথমে একটু সিঙাড়া খেয়ে নেওয়া হলো। এদের সিঙাড়া এবং কচুরিও খুব জনপ্রিয়। এরপরে মা এবং ছেলে ছানার মুড়কিও চেখে দেখল। এবারে কিন্তু আমার পালা। দোকানেও ক্রমশ ভিড় বাড়ছে দেখছি একটু একটু করে। মধুপুর, শিমুলতলা, এদিকে ভাগলপুর, এইসব অঞ্চলে মিষ্টির একটা খ্যাতি বহুদিন থেকেই আছে। একটা সময় ছিল যখন এই দিকটা থেকে, এই মধুপুর থেকে শিমুলতলা বা দেওঘর, ওদিকে ভাগলপুর, এইসব জায়গার থেকে দুধ বা ছানা যেত আমাদের কলকাতার দিকে। সেদিন এখন নেই, কিন্তু সেই ঐতিহ্য বা পরম্পরাটা রয়ে গিয়েছে। আমরা তো একটু মিষ্টি খেতে ভালোবাসি, আপনারা জানেন। তাই এসে মধুপুরে মিষ্টি খাবো না এই মিষ্টির জায়গাতে, সেটা তো হয় না। খোঁজখবর নিয়ে জেনেছিলাম বর্ধমান সুইটসে মিষ্টি ভালো। আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম, এখানে স্থানীয় মানুষজন, আমাদের হোটেলের কর্মী, তারা প্রত্যেকেই বর্ধমানের পক্ষে বেশি ভোট দিয়েছেন। অন্যান্য অনেক মিষ্টির দোকানে আছে, মেজো সেজো বড়, কিন্তু বর্ধমানে আমরা এসেছি। এখানকার ছেনা মুরগি, এরা বলেন ছানার মুরগি, সেটা বিখ্যাত। ছানার মুরগি কিন্তু আমরা আগে খেয়েছি। মহিষাদলের ছানার মুরগি বিখ্যাত, সেটা আমাদের মহিষাদল পর্বে আপনারা দেখেছেন। কিন্তু এখানকার ছানার মুরগির কিন্তু একটা অন্যরকম খেয়ে, এটা কিন্তু মহিষাদলের মতো নয়। এই ছানার মুরগিটা অনেকটা ওই ছানার গজা ছোট করে একটা ইয়ের মতো, একদম আমাদের ছানার গজা, সেটাকে বেশ ছোটো ছোটো আকারে
তৈরি করা হয়েছে, কিন্তু স্বাদটা অনেকটা অন্যরকম, ভালো স্বাদ, সুন্দর খেতে। এটা এখানকার বিশেষত্ব, মিষ্টিটি ভালো। এছাড়া এই দোকানে আরও দুটি মিষ্টি বিখ্যাত। একটা হচ্ছে এই রাবড়ি। রাবড়ি বলতে আমরা আমাদের ওখানকার যেরকম রাবড়ি দেখি সেটা কিন্তু এরকম নয়। আমাদের ওখানে সাধারণত রাবড়ি গ্রাম ট্রাম আছে বা অন্যান্য জায়গার যে রাবড়ি, তাতে যে দুধের মধ্যে যে স্বরের আস্তরণ পাওয়া যায়, এখানে কিন্তু তা নয়। এটা অনেকটা ক্রিমি, এই যে একদম ক্রিমি একটা ইয়ে রয়েছে। তো খুব কম মিষ্টি, খুবই কম মিষ্টি, মানে যাদের একটু সুগার টুগার আছে তারা কিন্তু পারে মিষ্টি কম পছন্দ করে, তাদের জন্য দারুণ এটা। আর রয়েছে, বাকি রয়েছে এই যে রসমালাই। রসমালাইটাও ভালো। আমি নুন মিষ্টি এদের একটু খেয়ে দেখা যাক রসমালাইটা কীরকম। আমি একটু ভাগ করে খাই। হ্যাঁ, রসমালাইও কম মিষ্টি, খুবই কম মিষ্টি এই দুটি। মধুপুরে এসে মিষ্টি খেয়ে আমি তৃপ্ত, খুব ভালো খেয়েছি। খুব ভিড় দোকানে, দেখতেই পাচ্ছেন। গাড়ি আমরা রেখেছি অনেকটা দূরে। যাই হোক, মধুপুরে আসলে কিন্তু মিষ্টি আপনারা খেয়ে একটু দেখবেন, ভালো, সুন্দর। সত্যি মধুপুরের মিষ্টি খুবই ভালো, বিশেষ করে রসমালাই এবং ওই রাবড়ির তো তুলনা হয় না। খুব কম মিষ্টি, স্বাদ দারুণ। ছানার মুরগির দাম নিল 300 টাকা কেজি, বাকি রসমালাই এবং রাবড়ি 450 টাকা কেজি। সব মিলিয়ে সন্ধ্যের আহারটা বেশ জম্পেশ হয়ে গেল। মিষ্টি খেয়ে এবং নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এবারে ফিরে চলেছি হোটেলের দিকে। আজ আমাদের রাত্রিবাস মধুপুরেই। আগামীকাল এখান থেকে যাব আমরা শিমুলতলার দিকে। তবে বেশ কিছু জায়গা ঘুরেই তবে যাওয়া হবে শিমুলতলা। মধুপুর এবং আশপাশে দু একটা জায়গা দেখা এখনও কিন্তু বাকি। এই পর্বে সেভাবে পলাশের দেখা না পেলেও আগামী পর্বে কিন্তু থাকছে আরও পলাশের দর্শন। এবারে বলি মধুপুরে যাতায়াতের বিষয়ে। কলকাতার সঙ্গে মধুপুরে সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে। হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন মধুপুরে আসে। আমরা গাড়িতে এসেছি বলে আগে কারমাটার সহ বেশ কয়েকটা জায়গা দেখে এসেছি। ট্রেনে এলে মধুপুর থেকে গাড়ি বা অটো ভাড়া করেও ওই জায়গাগুলি দেখা যায়। গাড়িতে বা বাইকে এলে তো আগের পর্বে আমার দেখানো পথ ধরেই আসতে পারেন। থাকার জন্য মধুপুরে বেশ কিছু হোটেল আছে। খুব সস্তায় থাকার জন্য বিবেকানন্দ মঠ বেশ ভালো। নেটে এসবেরই খোঁজ খুব সহজেই পেয়ে যাবেন। খাওয়া দাওয়ারও সমস্যা হবে না। বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং ধাবা আছে। আজ তাহলে এখানেই শেষ করি। আমাদের মধুপুর বেড়ানো এখানেই শেষ নয়, কিন্তু আবার ফিরে আসব সামনের বুধবারে মধুপুর ভ্রমণের 3য় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।